আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব এবং বৈদিক রাজনীতি নিয়ে আলোচনা করব। তাহলে বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব এবং বৈদিক রাজনীতির যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই প্রশ্নোত্তর নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল মহাকাব্য পর্যন্ত, পেজ নাম্বার 49। এই 49 পর্যন্ত গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল। আজ দেখো বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো প্রশ্নগুলো হয় সেগুলো আমি বোর্ডে লিখছি এবং উত্তরগুলো আলোচনা করছি। এখান থেকে একটা প্রশ্ন আছে, চিত্রিত ধূসর মাটির পাত্র। চিত্রিত ধূসর মাটির পাত্র কাকে বলে? চিত্রিত ধূসর মাটির পাত্র কাকে বলে? তো চিত্রিত ধূসর মাটির পাত্র কাকে বলে? পরবর্তী বৈদিক যুগে এক ধরনের মাটির পাত্র নির্মাণ করা হতো। এই পাত্রগুলির রং ছিল ধূসর। এই পাত্রগুলির রং ছিল ধূসর। এই পাত্রগুলির গায়ে নানা রকমের ছবি আঁকা হতো। এদের বলা হয় চিত্রিত ধূসর মাটির পাত্র। এদের বলা হয় চিত্রিত ধূসর মাটির পাত্র। তাহলে দেখো বৈদিক যুগে এক ধরনের মাটির পাত্র নির্মাণ করা হতো। এই পাত্রগুলির রং ছিল ধূসর। তাহলে ধূসর এবং এই পাত্রগুলির গায়ে নানা রকমের ছবি আঁকা হতো। এইগুলি বা এদেরই বলা হয় চিত্রিত ধূসর মাটির পাত্র। যেহেতু এদের রংটা ছিল ধূসর, তাই এর নাম হলো কি না চিত্রিত ধূসর মাটির পাত্র। নেক্সট আছে কোন কোন জায়গায় চিত্রিত ধূসর মাটির পাত্রের নমুনা পাওয়া গেছে? নমুনা পাওয়া গেছে বা সন্ধান পাওয়া গেছে কোন কোন জায়গায়? অতরঞ্জি খোড়া, নামগুলো হচ্ছে
অতরঞ্জি খোড়া, অতরঞ্জি খেরা, অতরঞ্জি খেরা, হস্তিনাপুর, বহিঃছত্র এবং নোহ, এই সমস্ত জায়গায় চিত্রিত ধূসর মাটির পাত্রের নমুনা পাওয়া গেছে। অতরঞ্জি খেরা, হস্তিনাপুর, বহিঃছত্র এবং নোহ, এ সমস্ত জায়গাতে চিত্রিত ধূসর মাটির পাত্রের নমুনা পাওয়া গেছে। এরপর আছে দেখো বৈদিক রাজনীতি। বৈদিক রাজনীতি থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আমি আলোচনা করছি। নেক্সট হচ্ছে বৈদিক রাজনীতি। বৈদিক রাজনীতি থেকে তোমাদের আমি আলোচনা করেছিলাম যে 10 রাজার যুদ্ধ, একটা টিকা হয় 10 রাজার যুদ্ধ, আলোচনা করেছিলাম আমি। 10 রাজার যুদ্ধ, এটা টিকা পড়ে। তিন নম্বরের টিকা। তাহলে সেই ক্ষেত্রে আমি যখন আগে ক্লাস করেছি তখন বলেছি যে 10 রাজার যুদ্ধ, তাহলে প্রথমেই 10 রাজার যুদ্ধ কি বা 10 রাজার যুদ্ধ কেন হয়েছিল, 10 রাজার যুদ্ধের পরিচয়টা দিতে হবে। 10 রাজার যুদ্ধের পরিচয়, তাহলে বৈদিক সমাজে বা বৈদিক যুগে আমরা নানা ধরনের যুদ্ধের কথা পাই, তার মধ্যে একটি অন্যতম যুদ্ধ হলো 10 রাজার যুদ্ধ। তাহলে যুদ্ধের প্রতিপক্ষ বা যুদ্ধটা কেন হলো বা প্রতিপক্ষ, এই সময় ঋগ্বৈদিক সমাজ নানা গোষ্ঠীতে বিভক্ত ছিল। অনু, যদু, তুর্বশ, এই সমস্ত বিভিন্ন ভাগে বিভক্ত ছিল এবং এই সমস্ত যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর 10 জন রাজা কি করেছিলেন, রাজা সুদাসের বিরুদ্ধে, ভরত গোষ্ঠীর রাজা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এবং যেহেতু এখানে 10 জন রাজা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাই এই যুদ্ধ 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের কারণ কি ছিল? যুদ্ধের কারণ হলো, দেখো যুদ্ধের কারণ, রাজা সুদাসের প্রধান পুরোহিত বিশ্বামিত্রের পরিবর্তে বশিষ্ঠকে নিযুক্ত করা হয়েছিল। তাহলে প্রধান পুরোহিত বিশ্বামিত্রের পরিবর্তে বশিষ্ঠকে নিযুক্ত করা হয়। তাহলে প্রধান পুরোহিত বিশ্বামিত্রের পরিবর্তে বশিষ্ঠকে নিযুক্ত করা হয়। তাহলে যেহেতু বিশ্বামিত্রকে তার পদ থেকে, প্রধান পুরোহিতের পদ থেকে রাজা সুদাস সরিয়ে দিয়েছিলেন, তাই স্বাভাবিক কারণে বিশ্বামিত্র রাগান্বিত হয়ে যায়, বিশ্বামিত্র রেগে যায় এবং কি করেন, তিনি 10টি গোষ্ঠীর রাজাকে একত্রিত করে রাজা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দেন। এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে জল বন্টনকে কেন্দ্র করেও, এই জল বন্টনকে কেন্দ্র করেও কিন্তু এই যুদ্ধ বেঁধেছিল বলে ঐতিহাসিকরা মনে করে। নদীর জল এবং এই জল কাদের দখলে থাকবে এ নিয়েও কিন্তু যুদ্ধটা বেঁধেছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। তবে প্রধান যেটা কারণ সেটা হচ্ছে রাজা সুদাস, ভরতগোষ্ঠীর রাজা সুদাস তার প্রধান পুরোহিত বিশ্বামিত্রকে সরিয়ে বশিষ্ঠকে নিযুক্ত করলে, রাজা সুদাস বিশ্বামিত্রকে সরিয়ে বশিষ্ঠকে নিযুক্ত করলে প্রধান পুরোহিত বিশ্বামিত্র কি করেছিলেন, সেই বিশ্বামিত্র করেছিলেন অন্যান্য 10 জন গোষ্ঠীর রাজাকে একত্রিত করে ভরত গোষ্ঠীর রাজা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়েছিলেন বা যুদ্ধ ঘোষণা করেছিলেন। এটাই বৈদিক যুগে 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের ফলাফল কি হয়েছিল? যুদ্ধের ফলাফল, এই যুদ্ধে রাজা সুদাস জয়লাভ করেছিলেন। তাহলে 10 রাজার যুদ্ধের 3 নম্বর। তাহলে প্রথমেই পরিচয় দেবে। পরিচয়টা কি না, ঋগ্বেদে অনেক যুদ্ধের কথা বলা আছে, তার মধ্যে একটি অন্যতম যুদ্ধ হলো 10 রাজার যুদ্ধ। এই যুদ্ধের প্রতিপক্ষ কারা ছিল? এই যুদ্ধের প্রতিপক্ষ ছিলেন, তাহলে ঋগ্বৈদিক সমাজ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল। অনু, যদু, তুর্বশ, ভরত, তাহলে এই সমস্ত গোষ্ঠীতে বিভক্ত ছিল। তাহলে ভরত গোষ্ঠীর রাজা সুদাসের বিরুদ্ধে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজা যুদ্ধ ঘোষণা করেছিল এবং এটাই 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের কারণ কি? যুদ্ধের কারণ হচ্ছে যে রাজা সুদাসের প্রধান পুরোহিত ছিলেন বিশ্বামিত্র এবং রাজা সুদাস কী করেছিলেন, বিশ্বামিত্রকে তার পদ থেকে সরিয়ে দিয়ে বশিষ্ঠকে নিযুক্ত করেছিলেন। এতে বিশ্বামিত্র খুব রেগে গিয়েছিলেন এবং তিনি 10টি রাজাকে একত্রিত করে রাজা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এছাড়াও ঐতিহাসিকরা মনে করেন যে নদীর জল
এবং জমি দখলকে কেন্দ্র করেও এই যুদ্ধ বেঁধেছিল। যুদ্ধের ফলাফল কী হয়েছিল না এই যুদ্ধে রাজা সুদাস জয়লাভ করেছিল। এইভাবে 3-4টা তোমরা এইভাবে পয়েন্টসগুলো লিখবে এবং পয়েন্টসগুলো লেখার পরে 2-3 লাইন করে লিখে এটা তৈরি করবে। মোট নাম্বার থাকবে কত? এটা টিকাতে নাম্বার থাকে 3। ঠিক আছে, যদি লিখতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি পয়েন্টসগুলো আরেকবার আলোচনা করে দেবো। যে পয়েন্টসগুলো বলছি এই পয়েন্টসগুলো ধরে ধরেই কিন্তু লিখতে হবে। এরপর আছে ঋগ্বেদে গ্রাম বলতে কি বোঝায়? ঋগ্বেদে গ্রাম বলতে কি বোঝায়? ঋগ্বেদে একটি ছোট জনসমষ্টিকে বলা হয় গ্রাম। ঋগ্বেদে একটি ছোট জনসমষ্টিকে বলা হয় গ্রাম। এবার আছে জন। ঋগ্বেদে জন বলতে কি বোঝায়? ঋগ্বেদে জন বলতে কি বোঝায়? জন বলতে কয়েকটি ঋগ্বেদে জন বলতে কয়েকটি গ্রামের সমষ্টিকে বোঝায়। ঋগ্বেদে জন, তাহলে কয়েকটি গ্রামের সমষ্টিকে বলা হচ্ছে জন। তাহলে ঋগ্বেদে গ্রাম বলতে কি বোঝায় না ঋগ্বেদে একটি ছোট জনসমষ্টিকে বলা হয় গ্রাম, আর কয়েকটি এক বা একাধিক গ্রাম মিলে যে এক বা একাধিক গ্রামের সমষ্টি যে তাকে বলা হয় জন। ঋগ্বেদে রাজা শব্দের কয়েকটি অর্থ লেখো। বা ঋগ্বেদের রাজা কি কি নামে পরিচিত ছিলেন? ঋগ্বেদের রাজা কি কি নামে পরিচিত ছিলেন? ঋগ্বেদের রাজা কি কি নামে পরিচিত ছিলেন? ঋগ্বেদের রাজা পরিচিত ছিলেন গোপতি নামে পরিচিত ছিলেন, বিশপতি, নরপতি বা ভূপতি, গোপতি, বিশপতি, নরপতি বা ভূপতি, এই সমস্ত নামে রাজা পরিচিত ছিলেন ঋগ্বেদে। তাহলে গোপতি বলতে দেখো, গোপতি বলতে গবাদি পশুর যিনি অধিপতি, গোপতি বলতে যিনি গবাদি পশুর অধিপতি তাকে বলা হয় গোপতি। বিশপতি, বা তিনি ছিলেন ঋগ্বেদের রাজা, ছিলেন গোষ্ঠীর প্রধান। তাহলে বিশ শব্দেও গোষ্ঠীর প্রধান হিসেবে ব্যবহৃত হয়, এই কারণেই রাজা ছিলেন একজন গোষ্ঠীর প্রধান, তাই রাজাকে বলা হয় বিশপতি। নরপতি, নর শব্দের অর্থ হচ্ছে মানুষ। ঋগ্বেদে রাজা ছিলেন মানুষের প্রতিনিধি, সমস্ত জনগণের সাধারণ মানুষের প্রতিনিধি, তাই তাকে বলা হয় নরপতি বা ভূপতি।
নরপতি বা তাকে নরপতি বলা হয়। এছাড়াও তিনি ছিলেন ভূপতি বা মহীপতি। মহীপতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর রাজা। তাহলে ঋগ বৈদিক যুগে রাজারা এই সমস্ত নামে পরিচিত ছিলেন। এরপর রাজ্য কাকে বলে? রাজ্য কাকে বলে? একটি নির্দিষ্ট ভূখণ্ড একজন রাজার নেতৃত্বে পরিচালিত নির্দিষ্ট ভূখণ্ড বা এলাকাকে বলা হয় রাজ্য। একজন রাজার নেতৃত্বে পরিচালিত একটি নির্দিষ্ট ভূখণ্ড তাহলে একজন রাজার নেতৃত্বে পরিচালিত একটি নির্দিষ্ট ভূখণ্ড বা এলাকাকে বলে রাজ্য। তাহলে দেখো, একজন রাজার একটা নির্দিষ্ট এলাকা আছে, একটা নির্দিষ্ট অঞ্চল আছে। সেই অঞ্চল, একটা নির্দিষ্ট এলাকা বা অঞ্চলকে যিনি একজন রাজা কি করে? একজন রাজা একটা নির্দিষ্ট এলাকা বা অঞ্চলকে শাসন করেন। তাহলে সেই শাসন এলাকা বা শাসন অঞ্চলকে বলা হয় রাজ্য। তাহলে রাজার শাসন এলাকা বা শাসন অঞ্চলকে এক কথায় বলা হয় রাজ্য। রাজা কাকে বলে? একটি নির্দিষ্ট ভূখণ্ড যিনি পরিচালনা করেন, একটি নির্দিষ্ট ভূখণ্ড যার নেতৃত্বে পরিচালিত হয়, এক নির্দিষ্ট ভূখণ্ড যার নেতৃত্বে পরিচালিত হয় বা এক নির্দিষ্ট ভূখণ্ডের যিনি শাসক, তাকে বলা হয় রাজা। এরপর রাজ্য, প্রজা। একজন রাজার ভূখণ্ডে যারা বসবাস করেন এবং রাজাকে কর প্রদান করেন, তারা প্রজা নামে পরিচিত। তাহলে একজন রাজার ভূখণ্ডে যারা বসবাস করেন এবং রাজাকে কর প্রদান করেন তারাই প্রজা নামে পরিচিত। প্রাচীনকালে রাজা হওয়ার
রাজা হওয়ার কি কি শর্ত ছিল? রাজা হওয়ার কি কি শর্ত ছিল? প্রাচীনকালে রাজা হওয়ার কি কি শর্ত ছিল? তাহলে প্রাচীনকালে রাজা হওয়ার যে শর্তগুলো ছিল তার মধ্যে অন্যতম হলো বংশ পরম্পরায় রাজা। তাহলে একজন রাজা সে কী করে? বংশ পরম্পরায় রাজা হয়। তাহলে বংশগতভাবে বা বংশ পরম্পরায় রাজা হতে পারে একজন। বংশ পরম্পরায় রাজা একজন কি হয় না, বংশ পরম্পরায় একজন রাজা হতে পারে। আবার কেউ যুদ্ধে জয়লাভ করে রাজা হয়, কেউ যুদ্ধে জয়লাভ করে রাজা হয়। আবার সাধারণ মানুষরাও কাউকে নির্বাচিত করে রাজা করেন, বা সাধারণ মানুষদের দ্বারা নির্বাচিত হয়ে রাজা হওয়া যায়। সাধারণ মানুষদের দ্বারা নির্বাচিত হয়ে। প্রাচীনকালে রাজা হওয়ার তিনটি শর্ত ছিল। এক হচ্ছে বংশ পরম্পরায় রাজা, একজন রাজা তার ছেলে সে জন্মসূত্রে রাজা বা বংশ পরম্পরায় রাজা, এটা একটা দিক। দুই হচ্ছে যুদ্ধে জয়লাভ করে আবার কেউ কেউ রাজা হয়, কেউ যুদ্ধে জয়লাভ করে রাজা হয়। আবার সাধারণ মানুষরা বা সাধারণ মানুষদের দ্বারা নির্বাচিত হয়েও কেউ কেউ রাজা হয়। তাহলে এই তিনটি শর্ত ছিল প্রাচীনকালে রাজা হওয়ার। নেক্সট আছে প্রাচীনকালে রাজারা কি কি যজ্ঞ করতেন? প্রাচীনকালে রাজারা কি কি যজ্ঞ করতেন? প্রাচীনকালে রাজারা তিন ধরনের যজ্ঞ করতেন মোটামুটিভাবে। একটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, এটা হচ্ছে রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ। একটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, একটা হচ্ছে বাজপেয় যজ্ঞ। এই তিন ধরনের যজ্ঞ তারা করতেন। নেক্সট আছে সভা ও সমিতি কি? তাহলে প্রাচীনকালে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য দুটি সংগঠন গড়ে উঠেছিল, একটা হলো সভা এবং সমিতি। তাহলে প্রাচীনকালে রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য দুটি সংগঠন তৈরি হয়েছিল, একটা হলো সভা আর একটা হলো সমিতি। তাহলে সভা দেখো, গ্রামের যারা বয়স্ক ব্যক্তি, গ্রামের বয়স্ক ব্যক্তিদের নিয়ে গ্রামের বয়স্ক অভিজ্ঞ যারা বয়স্ক হয় তাদের এমনিতেই অভিজ্ঞতা অনেক বেশি। বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গ্রামের বয়স্ক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে যে সংগঠন তৈরি হয় গড়ে ওঠে তা সভা নামে পরিচিত। গ্রামের যারা বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তি তাদের নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে বলা হয় সভা। আর সমিতি গ্রামের সর্বসাধারণকে নিয়ে, গ্রামের সাধারণকে নিয়ে
যে সংগঠন গড়ে ওঠে তাকে বলা হয় সমিতি। তাহলে গ্রামের যারা বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তি তাদের নিয়ে তৈরি হয় সভা, আর গ্রামের যারা সর্বসাধারণ সমস্ত মানুষ যারা সর্বসাধারণ তাদেরকে নিয়ে গঠিত হয় সমিতি। তাহলে এই সভা এবং সমিতি কি করত? এই সভা এবং সমিতি রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিত। তোমাদের আজকে এখান পর্যন্ত আলোচনা করা হলো পেজ নাম্বার 53 বৈদিক সভ্যতার অর্থনীতি এবং সমাজ এর আগে পর্যন্ত। পেজ নাম্বার 53 পর্যন্ত আলোচনা করা হলো। 53-র বৈদিক সভ্যতার অর্থনীতি এবং সমাজ এর আগে পর্যন্ত আলোচনা করা হলো। দেখো 12টা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় তৈরি করবে, যেভাবে উত্তরগুলো আমি লিখিয়ে দিচ্ছি তোমরা খাতায় তৈরি করবে এবং সেইভাবেই তোমরা কিন্তু এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। যদি কোনো প্রশ্ন উত্তর কারো অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমাকে জানাবে, যে প্রশ্নটা বুঝতে পারছি না সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।